কয়েক সপ্তাহের মধ্যে ফিরছেন তারেক রহমান। মাজার ভাঙা সহ সাম্প্রতিক অস্থিরতা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলেছেন বিএনপি নেতারা। নুরাল পাগলার মাজারের ঘটনায় রাজবাড়ী থমথমে, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা, স্থানীয়দের উদ্বেগ ও নানা মত। ব্যাপক আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন, চট্টগ্রামে জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু। ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাটহাজারীতে গাড়ি ভাঙচুর, ১৪৪ ধারা জারি। আওয়ামী লীগের ক্লিন ইমেজধারীদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি, জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান মোস্তফা। আওয়ামী লীগ ও জাপা চোরে চোরে মাসতুত ভাই, মন্তব্য সার্জিসের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের অভিযোগ, এক শ্রেণীর লোক চাচ্ছে যেন নির্বাচন না হয়। মাজার ভাঙা সহ অস্থিরতা বিচ্ছিন্ন কিছু নয়। এদিকে রুহুল কবির রিজভীর অভিযোগ, লাশ পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য ঘটনা আন্তর্জাতিক ষড়যন্ত্রেরই অংশ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে, যার নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। পূবালী ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পতিত স্বৈরাচার পেছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার পায়তারা করছে। ইনশাআল্লাহ আগামী হয়তো দেখা যাবে, খুব বেশি দিন দূরে নেই, কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমরা আমাদের মাঝে ইনশাআল্লাহ এই গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বশেষ লগ্ন অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক, সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, টার্গেট করে কিছু লোকের ওপর হামলা হচ্ছে, সরকারের দেখা দরকার কোথা থেকে এগুলো হচ্ছে। দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। বিভিন্ন ভাঙচুর হয়েছে, মাজার ভাঙা, কি মাজার, তারপর খানকা, এগুলো সব ভাঙাচুরি করা হয়েছে। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। এবং আপনারা খেয়াল রাখবেন, সাংবাদিক থেকে আমি দেখবো, আমি সোশ্যাল মিডিয়ায় কালকে বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি। তাতে আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি, একটা অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশটা এগিয়ে যাচ্ছে। এদিকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এখনও দেশ বিরোধী চক্রান্ত অব্যাহত আছে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। বিএনপির আমলে যেমন চক্রান্ত করেছিলেন হাসিনা অনেককে নিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য, এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা, এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে সেটাকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে কারা এটার সাথে যুক্ত। বিগত দিনে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি লুটপাট করে দেশকে পিছিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। কোন দেশে পালিয়ে গেলেন? সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া যত দেরি হবে ততই অস্থিরতা বাড়বে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বিনিয়োগ সহ অর্থনীতির কোনো সিদ্ধান্তই আসবে না। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, অর্থনীতি সতেজ করার চেষ্টা করে যাচ্ছে সরকার। টাকা পাচারের প্রবণতা কমে যাওয়ায় দেশে রিজার্ভ বাড়ছে। ব্যাংকগুলোতে টাকা সংকট থাকলেও এখন ডলারের আর সংকট নেই বলেও জানান গভর্নর। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে,
এরই মধ্যে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। যদিও পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে বিএনপির সাথে কয়েকটি দলের বিতর্ক শেষ হয়নি। এমন প্রেক্ষাপটে রাজধানীর হোটেলে আসন্ন নির্বাচন প্রবাসীদের অংশগ্রহণ ও আগামীর অর্থনীতি নিয়ে সেমিনার আয়োজন করা হয়। বিচার, সংস্কার এবং অনুষ্ঠানে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও ব্যাংকার সহ সমাজের বিশিষ্ট জনরা অংশ নেন। এ সময় অনলাইনে যুক্ত হয়ে গভর্নর জানান, ব্যাংক খাতকে টেনে তুলতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। লাভ না করতে পারলে আগামীতে কর্মকর্তা কর্মচারীদের বোনাস দিতে পারবে না কোনো ব্যাংক। আমরা যেটা করতে যাচ্ছি যে কোনো বোনাস দেওয়া হবে না কোনো ব্যাংক কর্মকর্তাকে যদি তারা এই দুটো কন্ডিশন মিট করতে না পারে। কারণ ব্যাংক কর্মকর্তারা সুন্দরভাবে তারা বোনাস দিবেন, অথচ ব্যাংক লস করছে, ব্যাংক প্রভিশন মিট করতে পারছে না, ব্যাংক ক্যাপিটাল অ্যাডিকুয়েসি মিট করতে পারছে না। দুর্বল একটা ব্যাংক ধুকে যাচ্ছে, কিন্তু একদিকে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে, আরেকদিকে রিওয়ার্ড হিসেবে তাদেরকে বোনাস দেওয়া হচ্ছে 3, 4, 5 মাসের বেতন। এটা অ্যাকসেপ্টেবল না। দেশে ডলারের সংকট নাই, কিন্তু টাকার একটা সংকট আছে, অর্থাৎ টাকা অনেক মূল্যবান। এই যে টার্ন অ্যারাউন্ডটা, যেখানে টাকার কোনো দাম ছিল না, সবকিছু সবাই ডলারের পেছনে ছুটছিল, সেখান থেকে আমরা এটাকে ভিন্নমুখী করতে পেরেছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন ছাড়া কোনোভাবেই দেশের অর্থনৈতিক চেহারা পাল্টাবে না। অনেকে বলছে এটা পারে না, সেটা পারে না। আরে পারার কিছু তো নাই, ইটস অ্যান ইন্টেরিয়াম গভর্নমেন্ট। আই ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম দেম। তাদের থেকে আমি যেটা এক্সপেক্ট করি যে বাংলাদেশে তাদের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা ট্রানজিশনারি গভর্নমেন্ট হিসাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে দেওয়া। নির্বাচনে পেয়ার পদ্ধতি নিয়ে কয়েকটি দলের দাবির করার সমালোচনাও করেন আমির খসরু মাহমুদ। নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের কাছে নিয়ে যান আপনার পিআরের ইস্যুটা, জনগণের কাছে নিয়ে যান যে আমরা নির্বাচিত হলে আগামী দিনে বাংলাদেশের পিআর সিস্টেম নিয়ে আসবো। এই ধরনের অবাস্তব কথা যারা জনবিচ্ছিন্ন তারা এই সমস্ত কথা বলতে পারে। কোনো বাংলাদেশের জনগণের পক্ষে কোনো মতেই সম্ভব না। কোভিড সময়ের দেশের বিনিয়োগ পরিস্থিতি এখনকার মতো নাজুক ছিল না বলে মন্তব্য করেন আলোচকরা। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে আগুন ও পুলিশের উপর হামলার ঘটনায় ৩৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক এসআই সেলিম মোল্লা বাদী হয়ে মামলাটি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৩ আগস্ট ৫ নম্বর ওয়ার্ডের নুরাল পাগলার মৃত্যুর পর ১২ ফুট উঁচুতে কবর দেয়া হয়। কবরটি নিয়ে গত কয়েকদিন ধরে জেলা জুড়ে চলছিল উত্তেজনা। এরই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদি জনতা। এক পর্যায়ে নুরাল পাগলার দরবার শরীফে হামলা চালায় তারা। পাল্টা আক্রমণ করে নুরাল পাগলার ভক্তরাও। এতে নিহত হন একজন, আহত হন দুপক্ষের শতাধিক মানুষ। পরে দরবার শরীফে ঢুকে আগুন লাগিয়ে দেয় তৌহিদি জনতা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের উপর। ভাঙচুর করা হয় গাড়ি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে নানান উদ্বেগ। ৮০ দশকে নুরাল পাগলা নিজ বাড়িতে গড়ে তুলেছিলেন দরবার শরীফ। নিজেকে ইমাম মাহদি দাবি করতেন বলেও অভিযোগ রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার। শনিবার সকাল 10:30টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে যান পাকিস্তানের হাই কমিশনার। সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। তারা জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে মতবিনিময় হয়েছে। গত 17 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে নতুন হাই কমিশনার তার পরিচয়পত্র পেশ করেন। নতুন হাই কমিশনারের দায়িত্বে আসা পাকিস্তান পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা ইমরান হায়দার সর্বশেষ মিয়ানমারের রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তাজিকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘ 15 বছরে আওয়ামী দুঃশাসন আর লুটপাটের কারণে দেশের জুট মিলগুলো ধ্বংস হয়ে গেছে। শনিবার বিকেলে নরসিংদীর পলাশের খানেপুর বটতলা গ্রামে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মঈন খান বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জুট মিলগুলো ধ্বংসকারীদের বিচারের আওতায় আনা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে প্রথম জুট মিলগুলোতে 8 ঘণ্টা করে কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন। একই সাথে জুট মিলগুলোর উন্নয়নেও কাজ করে গেছেন, কিন্তু গত 15 বছর আওয়ামী লীগ লুটপাট করে জুট মিলগুলো ধ্বংস করে দিয়েছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশে এই ফৌজি জুট মিলে ইতিহাস সৃষ্টি করেছিলেন, অথচ সেই জুট মিলকে লুটপাট করে খেয়ে আওয়ামী স্বৈরাচারী সরকার এবং তাদের দোসররা যারা পলাশকে দখল করেছিল, বেদখল করেছিল, তারা এই প্রত্যেকটি শিল্প প্রতিষ্ঠানকে গ্রাস করেছিল। নানান আয়োজনে শনিবার উদযাপন হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি উদযাপনে রাজধানীতে বের করা হয় জশ্নে জুলুস। রাসূলের আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলার আহ্বান জানান ধর্মীয় নেতারা। আহমেদ সরওয়ারের রিপোর্ট। 12 রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করে আশেকানে গাউসিয়া রহমানিয়া, মইনিয়া, সাইদিয়া, মাইজ ভান্ডারিয়া। এতে সৈয়দ শহীদুদ্দিন আহমদ মাইজ ভান্ডারি সবাইকে ফরজের পাশাপাশি রাসূলের সুন্নতের উপর বেশি বেশি আমল করার আহ্বান জানান। এত দয়ালু করে আল্লাহ ওনাকে পাঠিয়েছেন, শুধু তাই নয়, দয়ালু করে আল্লাহ পাঠিয়ে ক্ষান্ত করেন। আজিজুন আলাইহি মানিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। শুধু দয়ালু করে পাঠাননি, আমাদের যাবতীয় পেরেশানি, মুশকিলাত, মুসিবত, দুঃখ দুর্দশা বিমোচনের জন্য এই রাসূলকে জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন। পরে একটি শোভাযাত্রা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বের হয়ে মৎস্য ভবন, হাইকোর্ট, প্রেস ক্লাব হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা বের করে বিশ্ব সুন্নি আন্দোলন ও ইনসানিয়াতে বিপ্লব। শোভাযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা, দোয়া মোনাজাত ও র্যালির আয়োজন করেছে মাদার টেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি। এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান এতে অংশ নেন। র্যালিটি বাসাবো এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মিরপুরের মাজার প্রাঙ্গণ থেকে জশ্নে জুলুস বের করে আহলা দরবার শরীফ। পীরজাদা সৈয়দ আবরার ইবনে সেহাব এতে নেতৃত্ব দেন। আমরা ধিক্কার জানাই তাদের যারা নিজের সন্তানের জন্মদিনে মিষ্টি বিতরণ করেন, তবে সরকারে দো আলমের শুভ আগমনের আনন্দ উদযাপনে তারা দলিল খুঁজেন। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমাদের আখরি আরজি থাকবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করে যেতে পারি। আমিন। শোভাযাত্রাটি মিরপুর ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে আবারও মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয় আহলা দরবার শরীফের পক্ষ থেকে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুসের শোভাযাত্রায় পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মহানগরীর মুরাদপুরে জশ্নে জুলুসের শোভাযাত্রা চলাকালে প্রচণ্ড গরমে বেশ কয়েকজন অসুস্থ হয়ে নিচে পড়ে যায়। এ সময় তারা পদদলিত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এরা হলেন পটিয়া উপজেলার বাসিন্দা আয়ুব আলী ও চট্টগ্রাম মহানগরীর কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম। প্রতি বছরের মতো সকালে শুরু হয় 54তম জশ্নে জুলুস। ঐতিহ্যবাহী জুলুসকে ঘিরে জনসমুদ্রে পরিণত হয় নগরের 16 শহর, বিবিরহাট, মুরাদপুর, বহদ্দারহাট, 2 নম্বর গেট, জিইসি ও ওয়াসামোড় এলাকা। অন্যদিকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা নিয়ে অশালীন অঙ্গভঙ্গি করে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হাটহাজারীতে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে কওমি অঙ্গনের একটি অংশ। এই ঘটনায় ফেসবুক পোস্টদাতা যুবক আরিয়ান ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা 7টার দিকে ফটিকছড়ি পৌরসভার শফিকিয়া দরবার শরীফ এলাকা থেকে তাকে আটক করা হয়। দুপুরে চট্টগ্রামে জশ্নে জুলুসে যাওয়ার পথে সে হাটহাজারী মাদ্রাসার সামনের একটি ছবিকে সংযুক্ত করে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করে ফেসবুকে একটি পোস্ট করে। মুহূর্তে তার পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়লে হাটহাজারী মাদ্রাসায় উত্তেজনা দেখা দেয়। মাদ্রাসা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানালেও কওমি অঙ্গনের একটি পক্ষ হাটহাজারী বাস স্টেশন এলাকা অবরোধ করে বিভিন্ন গাড়িতে ভাঙচুর চালায়। এদিকে এই ঘটনায় শনিবার রাত 10টা থেকে রবিবার বিকেল 3টা পর্যন্ত হাটহাজারী উপজেলায় 144 ধারা জারি করেছে প্রশাসন। যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তারাই এখন তা বানচালে ষড়যন্ত্র করছে বলে মনে করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে ফেরাতে এমন ষড়যন্ত্র। এছাড়া শুক্রবার রাজবাড়ীতে নুরাল পাগলার কবর খুঁড়ে মরদেহ পোড়ানোর ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ধর্মীয় ভাবনা আর নানা মত ও রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ঘটছে উচ্ছৃঙ্খল জনতার কর্মকাণ্ড বা মব সহিংসতা।
এসবে যেমন প্রাণ হারাচ্ছে মানুষ, তেমনি অস্থিতিশীল হচ্ছে পরিবেশও। রাজবাড়ীতে নুরাল পাগলার মাজার ভেঙে কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনাকে নিন্দনীয় বলে আখ্যা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনাকে মবের সাথে না মেলানোর কথাও বলেন তিনি। ডিসেম্বরে ইলেকশন চেয়েছিল বা বিভিন্ন সময় ইলেকশনের দাবি করেছে, তাদের অনেকেই আবার এখন ইলেকশন চাচ্ছে না, কিংবা ইলেকশন নির্বাচন পিছানোর না ষড়যন্ত্রে জড়িত হচ্ছে। এটা কেন হচ্ছে তাও খুব স্পষ্ট যে আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল। জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটির সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, আওয়ামী লীগের সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই তারা জাতীয় পার্টিতে যোগ দিলে দলীয় মনোনয়ন পাবেন। শনিবার দুপুরে নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। মোস্তফা বলেন, ৩০০ আসনে জাতীয় পার্টি প্রার্থী দেবে। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তার বিরুদ্ধে সহিংসতার কোনো আলামত যদি না থাকে, তাহলে মনোনয়ন দেওয়া হবে। ফরিদপুর ও গোপালগঞ্জ সহ অন্যান্য জেলায় আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির এই নেতা বলেন, সেখানে যদি ক্লিন ইমেজের লোক জাতীয় পার্টিতে যোগদান করেন তাহলে তাদের মনোনয়ন দেওয়া হবে। গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি এবং এই ধরনের মব ভায়োলেন্সে নেই, তাদের বাঁচানোর জন্য বিএনপির একটা ভূমিকা থাকতে হবে বলেও তিনি মনে করেন। জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তারা যদি ক্লিন ইমেজ থাকে, তার বিরুদ্ধে যদি কোনো সহিংসতার অন্য কোনো আলামত না থাকে, অবশ্যই পাবেন, দেবো না কেন। যেমন ধরেন আপনারা ফরিদপুর, গোপালগঞ্জ, অন্যান্য জেলাগুলো আছে যেখানে নিরঙ্কুশ তাদের আওয়ামী লীগের যেখানে সমর্থন আছে আপনারা জানেন, সেখানে যদি জাতীয় পার্টিকে যোগদান করে কেউ সেজন্য ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করে, তাহলে তাকে আমরা মনোনয়ন দেবো না কেন, অবশ্যই দেবো। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারদিস আলম বলেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চোরে চোরে মাসতুতো ভাই। যেভাবে আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেভাবেই তাদের বড় দোসর জাতীয় পার্টিরও সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। শনিবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের কুলি ও শ্রমিকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চুরি বাটপাড়ি ছাড়া আওয়ামী লীগের কেউ নেতা হয়নি। রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প জাতীয় পার্টির নেতা বলছেন, এই আইডিয়া ভারতের দেয়া। এই আইডিয়া অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাস্তবায়ন হবে না। এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, সরকার শুধু বিবৃতি দেয়, কোনো অ্যাকশন নেয় না। যারা জাতীয় পার্টির ব্যানারে গত 3টি নির্বাচনে অংশ নিয়েছে, প্রত্যেকেই দুর্নীতিবাজ, প্রত্যেকেরই অবৈধ সম্পদ রয়েছে। আওয়ামী লীগের রাজনৈতিক বা দলীয় সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর আওয়ামী লীগের অবৈধ নির্বাচনের বৈধতা দেওয়ার চেষ্টা করা, এই জাতীয় পার্টির কার্যক্রম একইভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জাতীয় পার্টিকে আমরা কোনো গণতন্ত্রের পক্ষের শক্তি মনে করি না, এবং বিএনপিরও এটা কাজ না। বিএনপিকে প্রমাণ করতে হবে যে তারা আসলে জাতীয় পার্টিকে রক্ষা করবে কিনা। সারা দেশের ছাত্রলীগের, যুবলীগের ক্যাডাররা ঢাকা শহরে প্রায় প্রকাশ্যে মহড়া দিচ্ছে। সরকার কি করছে? শেষ সময়ের প্রচারে ভোটারদের কাছে টানতে আবাসিক হলে হলে গিয়ে প্রচারণায় ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রার্থীরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনের প্রত্যাশা ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থীর। শিবিরের অভিযোগ, বহিরাগতরা আসছে প্রচারণায়, আর নারী ভোটারের উপস্থিতি কমতে পারে বলে শঙ্কা স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমার। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। একদিন পরেই শেষ হচ্ছে ডাকসু নির্বাচনী প্রচার। শেষ সময়ের নানা কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা প্রার্থীদের। শনিবার ছুটির দিন হওয়ায় প্রচারের কেন্দ্রে ছিল আবাসিক হলগুলো। লিফলেট আর হ্যান্ডবিল নিয়ে শিক্ষার্থীদের শরণাপন্ন প্রার্থীরা। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের সূচনা ঘটবে বলে আশাবাদ ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীর। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাসে আমরা রূপান্তরিত করতে চাই, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকের অধিকারটা খুঁজে পাবে, প্রত্যেকের যে সমান অধিকার সেটা বুঝে নেবে। এদিকে কেউ কেউ ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে এসেছেন বলে অভিযোগ করেছেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম।
বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমাদের বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে কিছু প্রার্থীদের। তো আমরা যে বলছি আমাদের সবার ইস্তেহারে কিন্তু আছে আমাদের এই ক্যাম্পাসকে আমরা নিরাপদ করতে চাই। তো নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি তাহলে তো এটা একটা সাংঘর্ষিক অবস্থান। নারী ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা কঠিন হতে পারে বলে মনে করছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা। ডাকসুকে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে চিন্তা করা হয়, তো তাই অনেক ফিমেল স্টুডেন্টদের ফ্যামিলি থেকে কল দিয়ে কিন্তু তাদেরকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জায়গায় আমরা মনে করি যে ভোট কেন্দ্রে মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে এটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি ভোট কেন্দ্র যেগুলো আছে, আপনি শামসুন্নাহার হলের ভোট কেন্দ্র কিন্তু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে দিয়েছে। আবার আমার পিছনে যে বঙ্গমাতা হল, কুয়েত মৈত্রী হল, তাদের ভোট কেন্দ্র এখানে সামনের সমাজ কল্যাণ ইনস্টিটিউটে না দিয়ে সেটা সেই দূরে ক্যাম্পাসের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি টিচার্স ক্লাবে দিয়েছে। ডাকসু নির্বাচন ঘিরে নানা আশঙ্কার পাশাপাশি কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও ছিল কোনো প্রার্থীর। প্রকাশ্যেই এখানে উপঢৌকন দেওয়া হচ্ছে, বকশিশ দেওয়া হচ্ছে, খাবার খাওয়ানো হচ্ছে, যেগুলো একদমই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। সেই জায়গাটা বলতে চাই যে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে কাউকে ন্যূনতম তিরস্কার পর্যন্ত করা হয় নাই। শিক্ষার্থী একটা সন্দিহান কনসার্ট এখনো বারবার করে জানাচ্ছেন যে ভাই এই যে আমাদের হলপাড়া যদি ভোট কেন্দ্র ঠিক এফবিসি দেওয়া যেত, এফবিসি দিলে কিন্তু আমরা স্বাচ্ছন্দ্যে আমরা ভোট দিতে পারতাম, কিন্তু আমাদের হলপাড়া ভোট কেন্দ্র নিয়ে গেছে একদম উদয়নে। এক্ষেত্রে হয়তো আমাদের মধ্যে একটা বিড়ম্বনার শিকার, আমরা বিড়ম্বনার শিকার। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের কাজ চলছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। অপরাজনীতি করলে ছাত্রলীগের মতো লাল কার্ড খেতে হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। আর ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ বলেন, দলীয় রাজনীতি নয়, নিজের দায়িত্ব পালন করছে কিনা সেটাই তার শ্রেষ্ঠত্ব নির্ধারণ করবে। শনিবার বিকালে ঢাকা ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটি আয়োজিত নির্বাচনী বিতর্কে এসব কথা বলেন তারা। বিতর্ক প্রতিযোগিতায় ডাকসুকে নিয়মিতকরণ এবং সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি বাড়ানোর কথা বলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। বলেন, ছাত্র রাজনীতির কাঠামো পরিবর্তন করে উপযুক্ত নীতিমালা প্রণয়ন জরুরি। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ বলেন, অপরাজনীতি বন্ধ করতে হবে এবং সুন্দর নেতৃত্ব হলে বাজেটে কোনো ঘাটতি হবে না। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার যে আন্দোলন দীর্ঘদিন ধরে চলে আসছে সেই লড়াই অব্যাহত থাকবে বলে জানান ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। জুলাই গণঅভ্যুত্থানে দেশের ৫৪টি জায়গায় ৯১৪ জন শহীদের তালিকা প্রকাশ করেছে জুলাই রেভলিউশনারি বাংলাদেশ। শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনটির মুখপাত্র কান্তাসির মাহমুদ। তিনি বলেন, রক্তক্ষয়ী বিপ্লবের পরও অন্তর্বর্তী সরকার নির্লিপ্ত ভূমিকা পালন করেছে, যা গণহত্যার বিচার না হওয়ার একটি নজির তৈরি করেছে। পুলিশ ও বিজিবির গুলিতে সর্বাধিক শহীদ হয়েছেন দাবি করে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন তিনি। পাশাপাশি বিজিবি প্রধানের পদত্যাগের দাবিও জানানো হয়। সংগঠনের নেতারা আশঙ্কা প্রকাশ করেন, শহীদদের মর্যাদা রক্ষা ও হত্যাকারীদের বিচারের ব্যবস্থা না হলে অতীতের পুনরাবৃত্তি ঘটতে পারে। একই সাথে শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবিও জানান তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতির চর্চা করতে হবে। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সহনশীলতার সংস্কৃতি তৈরি করতে হবে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে বিএনপি। জনদুর্ভোগ এড়াতে এবার রাস্তায় র্যালি, মিছিল, সমাবেশের পরিবর্তে নর্দমা পরিষ্কার অভিযান করেছে বিএনপি। মানুষকে সংস্কৃতিমনা করে তুলতে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। পরে ধানমন্ডি ক্লাব মাঠে ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সালাউদ্দিন আহমেদ। ঢাকা উত্তরের পক্ষে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ও দক্ষিণের পক্ষে রফিকুল ইসলাম মজনু নেতৃত্ব দেন। যদি আমরা ফ্যাসিবাদের পুনরুত্থান না চাই, যদি আমরা স্বৈরতান্ত্রিক ব্যবস্থার পুনরুত্থান না চাই, তাহলে পরে আমাদেরকে ভালো রাজনৈতিক চর্চা, ভালো আদর্শিক রাজনীতির স্থাপন এবং লালন করতে হবে। এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা এমন একটা স্তরে একদিন উন্নীত হব ইনশাআল্লাহ, যেদিন বাংলাদেশে আর কোনোদিনই ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রের উৎপত্তি হওয়ার কোনো সুযোগ থাকবে না। সংবাদ শেষ করব, ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে।
কয়েক সপ্তাহের মধ্যেই ফিরছেন তারেক রহমান। মাজার ভাঙা সহ সাম্প্রতিক অস্থিরতা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলেছেন বিএনপি নেতারা। নুরাল পাগলার মাজারের ঘটনায় রাজবাড়ী থমথমে, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা, স্থানীয়দের উদ্বেগ ও নানা মত। ব্যাপক আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন। চট্টগ্রামে জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু। ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাটহাজারীতে গাড়ি ভাঙচুর, ১৪৪ ধারা জারি। আওয়ামী লীগের ক্লিন ইমেজধারীদের মনোনয়ন দেবে জাতীয় পার্টি, জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান মোস্তফা। আওয়ামী লীগ ও জাপাত চড়ে চড়ে মাসতুত ভাই, মন্তব্য সার্জিসের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।